আমার নাম প্রিয়া। আমার বিয়ের প্রথম রাতে, অর্থাৎ ফুলশয্যার রাতে, আমার শ্বশুরমশাই এমন এক কথা বলে বসলেন, যা শুনে আমার পৃথিবী যেন দুলে উঠেছিল। সেই রাতে আমার স্বামী মোহনের সাথে আমাদের ঘরে তিনিও প্রবেশ করলেন এবং আমার সামনেই আমার স্বামীকে বললেন, বাবা, তোমরা তোমাদের নতুন জীবন শুরু করো। আমি চাই এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে এবং সবকিছু ক্যামেরায় ধরে রাখতে। একজন শ্বশুরের মুখ থেকে এমন অদ্ভুত কথা শুনে আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি। আপনারা নিশ্চয়ই ভাবছেন, একজন বাবা কি করে তার নিজের ছেলে এবং বৌমার ব্যক্তিগত মুহূর্ত দেখার ইচ্ছা প্রকাশ করতে পারেন? এটা কতটা অস্বাভাবিক এবং অসুস্থ মানসিকতার পরিচয়। আমার সাথে ঘটে যাওয়া সেই বাস্তব ঘটনা শুনলে আপনাদেরও গা শিউরে উঠবে। তাই আমার জীবনের এই মর্মন্তিক কাহিনীটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ করছি। আমি রাজ নামের একটি ছেলেকে গভীরভাবে ভালোবাসতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভালোবাসা পূর্ণতা পায়নি। আমার বিয়ে হয়েছিল পরিবারের পছন্দের একটি ছেলের সাথে। বিয়ের পর থেকেই একটা বিষয় লক্ষ্য করতাম, আমার স্বামী মোহন যেন সারাক্ষণ অস্থির থাকত। আমার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্য সে প্রায় পাগলের মতো আচরণ করত এবং সবসময় আমাকে বিছানায় যাওয়ার জন্য টানাটানি করত। তার এই অতিরিক্ত বাড়াবাড়ির কারণে আমার শ্বশুর শাশুড়িও বিব্রত হয়ে নিজেদের ঘরে চলে যেতেন। বিয়ের পর স্বামীর এই অতিরিক্ত ভালোবাসার প্রকাশ আমার বেশ ভালোই লাগত। যে কোনো মেয়ে বিয়ের পরে স্বামীর কাছে বেশি আদর, ভালোবাসা ও সম্মান পেলে নিজেকে ভাগ্যবতী মনে করে। আমিও প্রথমে ভেবেছিলাম যে আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে এবং আমি একজন আদর্শ জীবনসঙ্গী পেয়েছি। কিন্তু ধীরে ধীরে তার আচরণের মধ্যে কিছু অস্বাভাবিকতা আমার মনে সন্দেহের জন্ম দেয়। একজন মানসিকভাবে সুস্থ মানুষ কিভাবে তার স্ত্রীর সাথে এত বাড়াবাড়ি করতে পারে, তা আমার বোধগম্য হচ্ছিল না। আমার সঙ্গে যা ঘটেছিল, তা শুনলে আপনাদেরও আত্মা কেঁপে উঠবে। আমার স্বামী মোহনের অনলাইনে জিনিসপত্র বিক্রির ব্যবসা ছিল এবং সে তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। বিয়ের আগে আমার কোনো অনলাইন কাজের দরকার হলে আমি মোহনের দোকানেই যেতাম। সেখানেই আমাকে প্রথম দেখে সে পছন্দ করে ফেলেছিল। যদিও বিয়ের আগে মোহনের প্রতি আমার মনে কোনো অনুভূতি ছিল না, কারণ আমার মন জুড়ে ছিল শুধু রাজ। আমি যে রাজকে ভালোবাসতাম, সে কথা আমার বাবা মা ভালোভাবেই জানতেন। আমার বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি কোনোভাবেই রাজের সঙ্গে আমার বিয়ে দেবেন না, কারণ রাজ তখনও কোনো স্থায়ী কাজ জোগাড় করতে পারেনি এবং সে ছিল অনাথ। এই কারণেই আমার বাবা তার সাথে আমার বিয়ে দিতে রাজি ছিলেন না। এরপর একদিন মোহন তার বাবা মাকে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠায়। আমি এই বিয়েতে রাজি না থাকায় বিয়ের আগেই মোহনকে পরিষ্কারভাবে জানিয়েছিলাম যে আমি রাজ নামের একজনকে ভালোবাসি। কিন্তু সবকিছু জানার পরেও মোহন আমাকে বিয়ে করতে চেয়েছিল। বাবাকে অনেক বোঝানোর পরেও তিনি রাজের সঙ্গে আমার বিয়েতে রাজি হননি। ওদিকে রাজও আমার বাবার সাথে কথা বলেছিল, কিন্তু বাবা তার কথায় কান দেননি। অবশেষে বাধ্য হয়ে আমাকে বাবার পছন্দের ছেলের সাথেই বিয়েতে বসতে হলো। ফুলশয্যার রাতে আমি খুব মনমরা হয়ে বসেছিলাম। রাজের কথা ভেবে আমার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। প্রেমিকের স্ত্রী হতে আমি কষ্ট পাচ্ছিলাম আর মোহনের ওপর আমার ভীষণ রাগ হচ্ছিল। আমি ভাবছিলাম, সবকিছু জেনেও সে কি করে আমাকে বিয়ে করতে পারল। ঠিক সেই মুহূর্তে মোহন খুব উত্তেজিত অবস্থায় ঘরে ঢোকে আমার পাশে বসল এবং আমার গায়ে হাত দিতেই আমি বিরক্ত হয়ে তার হাত সরিয়ে দিলাম। তখন মোহন আমাকে বলল, আমি জানি তুমি আমার ওপর খুব রেগে আছো, কিন্তু দয়া করে আমার কথাটা শোনো, তারপর তুমি সিদ্ধান্ত নিও আমাকে স্বামী হিসাবে গ্রহণ করবে কিনা। সে বলতে লাগলো যে সে নিজেও আমার বাবাকে রাজের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিল, কিন্তু বাবা রাজি হননি। উল্টে বাবা নাকি তার হাত পা ধরে অনুরোধ করেছিলেন, যাতে সে আমাকে তাড়াতাড়ি বিয়ে করে নেয়। সেই দিন মোহনের কথা শুনে আমার মনে হয়েছিল, সে সত্যিই একজন ভালো মনের মানুষ। এমনকি সেই রাতেই আমার প্রেমিক রাজ আমাকে ফোন করেছিল। মোহন আমার পাশেই ছিল, কিন্তু সে একবারের জন্য আমাকে রাজের সঙ্গে কথা বলতে বারণ করেনি। বরং সে আমার হাত ধরে বলেছিল, প্রিয়া, তুমি যা সিদ্ধান্ত নেবে, আমি সেটাই মেনে নেব। আমি তখন বরের সামনেই রাজের ফোন ধরে বললাম, দেখো রাজ, যা হওয়ার হয়ে গেছে। তুমি আমাকে ভুলে যাও,
এখন আর কিছুই করার নেই। আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক রাখা সম্ভব নয়। এই বলে আমি ফোনটা কেটে দিয়েছিলাম। কারণ আমি বুঝতে পারছিলাম যে আমার বাবা আমার জন্য যে সঙ্গী নির্বাচন করেছেন, সে আমার জন্য সঠিক। তাই অতীতকে আঁকড়ে ধরে কষ্ট পাওয়ার কোনো মানে হয় না। সেদিন আমি সবকিছু ভুলে গিয়ে মোহানের সঙ্গে আমার নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। মোহানের ভদ্র আচরণ, মিষ্টি কথা এবং আমার প্রতি তার গভীর ভালোবাসা আমাকে তার দিকে আকর্ষণ করে। আমি আমার সব লজ্জা ও অতীতের স্মৃতি ভুলে তার দেওয়া একটি সুন্দর পোশাক পরে তার সামনে এসেছিলাম, এবং সারারাত আমরা একে অপরের ভালোবাসায় মগ্ন ছিলাম। পরদিন সকালে শ্বশুরবাড়িতে আমার প্রথম দিন ছিল। আমি সকাল সকাল স্নান সেরে ভাবলাম, সবার জন্য কিছু মিষ্টি তৈরি করব। কিন্তু সকালের নাস্তার টেবিলে যেতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। আমার শ্বশুরমশাই আমাকে আর মোহানকে দেখে রেগে গিয়ে টেবিল থেকে উঠে বাইরে চলে গেলেন। আমি খুব ভয় পেয়ে শাশুড়িকে জিজ্ঞেস করলাম, আমি কি কোন ভুল করেছি? তখন শাশুড়ি হেসে বললেন যে আমার শ্বশুরমশাই বাড়ির বউদের মাথায় কাপড় ছাড়া বড়দের সামনে আসা পছন্দ করেন না। আমি তো অবাক হয়ে গেলাম। যাদেরকে আমি এত আধুনিক মানসিকতার ভেবেছিলাম, তারা এমন ছোটখাটো বিষয় নিয়ে রাগ করতে পারেন। তবে অন্যদিকে, আমি এটাও ভেবে খুশি হয়েছিলাম যে আমার শ্বশুর শাশুড়ি আধুনিক হওয়ার পাশাপাশি বাড়ির রীতিনীতি ও মান সম্মানকে গুরুত্ব দেন। কিন্তু সেই বিশ্বাস যখন ভেঙে যায়, তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। আমার সাথে ঠিক তেমনটাই হয়েছিল। বিয়ের প্রায় এক সপ্তাহ পর, একদিন হঠাৎ করে রাজ আমাদের বাড়ির গেটের সামনে এসে হাজির হলো আমার সাথে দেখা করার জন্য। সেদিন আমি সেজেগুজে স্বামী এবং শ্বশুর শাশুড়ির সাথে বাইরে ঘুরতে যাওয়ার জন্য বের হচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে রাজ আমাকে দেখতে পেয়ে সবার সামনে হাত জোড় করে অনুরোধ করল যে সে আমার সাথে দুটো কথা বলতে চায়। কিন্তু আমি স্পষ্টভাবে তাকে জানিয়ে দিলাম, সে যেন আর কোনোদিন আমার সামনে না আসে। এরপর আমার স্বামী ও শ্বশুরমশাই তাকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিলেন। বিয়ের পর থেকে মোহান সারাক্ষণ আমার সাথে লেগেই থাকত। তার এই আচরণে আমার নিজেরই লজ্জা করত। আমি তাকে বারবার বলতাম শ্বশুর শাশুড়ির সামনে অন্তত একটু দূরত্ব বজায় রাখতে। কিন্তু সে আমার কোন কথাই শুনত না এবং সবসময় আমাকে স্পর্শ করার অজুহাত খুঁজত। শুধু তাই নয়, আমার প্রেমের সম্পর্কের কথা জেনেও তারা আমাকে আপন করে নিয়েছিল। তাই তাদের প্রতি আমার মনে একটা শ্রদ্ধার জায়গা ছিল। কিন্তু সেদিন রাতে মোহানের রুদ্রমূর্তি দেখে আমি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ি। এর আগে আমি তার এমন ভয়ানক রূপ কখনো দেখিনি। সেদিন রাত্রে খাবার পর আমি যখন ঘরে এলাম, মোহান খুব ভালোবাসার সাথে আমাকে তার কাছে ডাকলো। সে তখন ল্যাপটপে কিছু একটা করছিল। আমি ভেবেছিলাম হয়তো অফিসের কাজ করছে। কিন্তু তার কাছে গিয়ে ল্যাপটপের পর্দায় যা চলছিল, তা দেখে লজ্জায় আমার মাথা কাটা গেল। তিনি কিছু অত্যন্ত আপত্তিকর এবং অশালীন ভিডিও দেখছিলেন এবং আমাকেও সেই ভিডিও দেখার জন্য জোর করতে লাগলেন। এই টানাটানির মধ্যে ভুলবশত আমার হাত লেগে ল্যাপটপটি নিচে পড়ে ভেঙে যায়। ল্যাপটপটি ভেঙে যেতে মোহান প্রচণ্ড রেগে গিয়ে আমার ডান হাত চেপে ধরে চিৎকার করে বলল, তোর এত সাহস কি করে হলো আমার ল্যাপটপ ফেলার? তোর জন্য আমার এত দামি জিনিসটা নষ্ট হয়ে গেল। এই প্রথম তার এমন ভয়ানক রূপ দেখে আমি ভয়ে কাঁদতে শুরু করি। তার চিৎকার শুনে আমার শ্বশুর শাশুড়ি ঘরে ছুটে আসেন। তারা যখন দেখলেন আমি ভয় কাঁদছি, তখন আমার শাশুড়ি বললেন, বৌমা, তুমি মন খারাপ করো না। ওই ল্যাপটপে আমার ছেলে অফিসের জরুরি কাজ করে, ল্যাপটপটা ছাড়া ওর কাজ আটকে যাবে, তাই রাগের মাথায় তোমার উপর চিৎকার করে ফেলেছে। সেদিন সারাদিন মোহান আমার সাথে কথা বলেনি, এমনকি আমার দিকে ফিরেও তাকায়নি। পরদিন সকালে আমি চুপচাপ ল্যাপটপটা নিয়ে দোকানে গেলাম ঠিক করানোর জন্য। সেখানে গিয়ে দেখি আমার প্রাক্তন প্রেমিক রাজ উপস্থিত। তাকে দেখে আমি কিছুটা অবাক হলেও দ্রুত দোকানদারকে ল্যাপটপটা দেখিয়ে বললাম, যত তাড়াতাড়ি সম্ভব এটা মেরামত করে দিতে। দোকানে জানালো যে পরের দিন তিনি ল্যাপটপটা ঠিক করে দেবেন। আমি দোকান থেকে বের হতেই রাজ আমার পিছু নিল এবং বলল, প্রিয়া, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, দয়া করে একবার আমার কথাটা শোনো। আমি তখন রেগে গিয়ে বললাম, তুমি কেন এখনো আমার পিছু ছাড়ছো না?
আমি যেখানেই যাই তুমি সেখানেই হাজির হও, আমার পিছনে ঘোরা বন্ধ করো, আমি এখন বিবাহিতা। রাজ তখন বলল, আমি তোমার পিছু করিনি, আমি এই দোকানে মাঝে মাঝেই নিজের কাজে আসি। আমি তার কোন কথা না শুনেই সেখান থেকে দ্রুত বাড়ি ফিরে এলাম। পরের দিন বিকেলে যখন আমি ল্যাপটপ আনতে দোকানে গেলাম, তখনও দেখি রাজ সেখানেই বসে আছে। তাকে দেখে আমার ভীষণ রাগ হলো এবং আমি নিশ্চিত হলাম যে সে আমার অপেক্ষাতেই বসেছিল। রাজ ফটোগ্রাফি করতে খুব ভালোবাসতো, তাই তার কাছেও ল্যাপটপ, ক্যামেরা এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট থাকত। ওদিকে আমি ব্যস্ত ছিলাম মোহনের মন ভালো করার চিন্তায়। ভেবেছিলাম ল্যাপটপটা ঠিক করে তার হাতে দিলেই সে আবার আগের মতো খুশি হয়ে যাবে। যখন কোন ভালোবাসার মানুষ হঠাৎ করে অচেনা আচরণ করে, তখন সত্যিই খুব কষ্ট হয়। আমার অবস্থাও ঠিক তেমনই হয়েছিল। দোকানে গিয়ে দেখি আমার ল্যাপটপটা রাজের কাছে এবং সে কিছু একটা দেখছে। আমার স্বামীর ল্যাপটপ রাজের হাতে দেখে আমার মাথা গরম হয়ে গেল। আমি দোকানদারকে কিছু বলার আগেই তিনি বললেন, ম্যাডাম, আপনার ল্যাপটপটা রাজ ভাই ঠিক করে দিয়েছেন, তাই আমাকে আর খুলতেই হয়নি। এর পুরো কৃতিত্ব রাজ ভাইয়ের। এই কথা শুনে আমার গা জ্বলে গেল। আমি রেগে গিয়ে রাজের হাত থেকে ল্যাপটপটা প্রায় ছিনিয়ে নিয়ে দোকানদারকে টাকা দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই রাজ আমার হাত ধরে বলল, প্রিয়া, আজ তোমাকে আমার কথা শুনতেই হবে। যতক্ষণ না তুমি শুনবে, আমি তোমাকে ছাড়ব না। আমি চিৎকার করে বললাম, তোমার সাহস কি করে হয় আমার হাত ধরার? রাজ তখন মিনতি করে বলল যে, আমি যদি তার কথা না শুনি, তাহলে আমার জীবনে অনেক বড় বিপদ আসতে চলেছে। এরপর রাজ যা বলল, তা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। আমার মাথা ঘুরতে শুরু করলো, কিন্তু আমি তার কথা বিশ্বাস করতে পারছিলাম না। আমি বাড়ি ফিরে মোহনের হাতে ল্যাপটপটা দিতেই সে খুব খুশি হলো। সেদিন বিকেলে আমার জীবনে সবকিছু ওলট পালট হয়ে গেল। আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর, আমরা যখন সুন্দর সময় কাটাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে আমার শ্বশুর শাশুড়ি চিৎকার করতে করতে ঘরে ঢুকলেন। তারা বললেন, তোমরা কতটা নির্লজ্জ হতে পারো? তোমাদের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও কেউ তৈরি করে, তার প্রমাণ হিসেবে একটি ক্যাসেট দরজার সামনে ফেলে রেখে গেছে এবং 10 লক্ষ টাকা দাবি করেছে। টাকা না দিলে সে এই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবে। শ্বশুরমশাই রাগে কাঁপতে কাঁপতে বললেন, তোমাদের দুজনের গাফিলতির কারণে আজ আমাদের বাড়ির সম্মান ধুলোয় মিশে যেতে বসেছে। কোথায় পাবো আমি 10 লক্ষ টাকা? এই যে তোমরা বাড়ির ছাদে, বারান্দায় সব জায়গায় নির্লজ্জের মতো ঘুরে বেড়াও, তারই সুযোগ বাইরের লোক নিয়েছে। তিনি মোহনের দিকে তাকিয়ে বললেন, এই সবকিছু তোর জন্য হয়েছে। যদি বাড়ির সম্মান যায়, আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এই কথাগুলো বলে তারা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর, আমি আর মোহন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে টাকার জন্য কেউ জানালা দিয়ে আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পারে। ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। আমরা যখন বুঝতে পারছিলাম না যে কিভাবে 10 লক্ষ টাকা জোগাড় করব, তখন মোহন আমার হাত পা ধরে কেঁদে বলল, প্রিয়া, আমার কাছে 1 লক্ষ টাকা আছে। বাকি 9 লক্ষ টাকা লাগবে। তুমি যদি তোমার বাবার সাথে কথা বলে টাকার ব্যবস্থা করতে পারো, তাহলে আমাদের সম্মান রক্ষা পাবে। না হলে আমরা কাউকে মুখ দেখাতে পারবো না। সেই মুহূর্তে আমার বাবার কাছে টাকা চাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি যখন বাবার বাড়ি যাওয়ার জন্য রওনা হলাম, তখন রাস্তায় আবার রাজের সাথে দেখা হলো। তাকে দেখা মাত্রই আমার সন্দেহ হলো যে, নিশ্চয়ই সেই আমার জীবনটা নষ্ট করার জন্য আর প্রতিশোধ নেওয়ার জন্যই নোংরা কাজটা করেছে। আমি আর নিজের রাগ সামলাতে না পেরে রাস্তার মধ্যেই তার জামার কলার ধরে বললাম, তোমার এত সাহস কি করে হলো আমাদের ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরায় ধারণ করার? আমি জানি, এই জঘন্য কাজ তুমি ছাড়া আর কেউ করতে পারে না। রাজ তখন কোনো উত্তর না দিয়ে আমার হাত ধরে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে আমার মুখে হাত চেপে ধরে বলল, আজ আমি বলবো আর তুমি শুনবে। আমি তোমাকে জানাতে চাই তোমার শ্বশুরবাড়ির লোকেরা আসলে কতটা নীচ আর জঘন্য প্রকৃতির। সেদিন আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি। এরপর রাজ যা বলল, তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল।
সে জানালো, সেদিন আমার ল্যাপটপ ঠিক করার সময় সে দেখেছিল যে কিভাবে আমার স্বামী মোহন আমাদের একান্ত ব্যক্তিগত এবং গোপনীয় মুহূর্তগুলো সবার অগোচরে নিজের ল্যাপটপে রেকর্ড করে রেখেছিল। আমার বরের এই কুকর্মের ব্যাপারে আমি কিছুই জানতাম না। রাজের কথা আমি বিশ্বাস করতে বাধ্য হলাম, কারণ সে প্রমাণ হিসেবে তার মোবাইলে রেকর্ড করা একটা ভিডিও দেখালো, যেখানে দেখা যাচ্ছিল সে মোহনের ল্যাপটপ থেকে ফাইলগুলো বের করছে। তখন আমি বুঝলাম, এই সবকিছুর পেছনে আমার স্বামীরই হাত ছিল, এবং এই সত্যিটা জানানোর জন্যই রাজ সেদিন আমার কাছে অনুরোধ করেছিল। কিন্তু মোহন তো আমাকে ভালোবাসার দাবি করত, তাহলে সে কেন আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করল? এই সত্যটা জেনে আপনাদেরও মাথা ঘুরে যাবে। আসলে এই ষড়যন্ত্রের পেছনে শুধু আমার স্বামী নয়, আমার শ্বশুর মশাইও জড়িত ছিলেন। তিনি নিজের ছেলের সাথে মিলেই জঘন্য কাজগুলো করেছিলেন। আমাদের স্বামী স্ত্রীর গোপন মুহূর্তগুলো আমার শ্বশুরমশাই জানালার বাইরে থেকে নিজের চোখে দেখতেন এবং ক্যামেরাবন্দি করতেন। ছি, মানুষ টাকার জন্য এতটা নিচে নামতে পারে? নিজের বাড়ির বউয়ের সম্মান বিক্রি করতেও তাদের একবারও দ্বিধা হলো না। রাজের কথা শোনার পর থেকে আমি আমার স্বামী ও শ্বশুরমশাইয়ের উপর নজর রাখতে শুরু করি। ঘটনার 4 দিন পর, সেদিন মাঝরাতে আমার ঘুম ভেঙে গেলে দেখি মোহন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আমিও সুযোগ বুঝে তার পিছু নিলাম। দেখলাম, সে তার বাবা মায়ের ঘরে ঢুকলো। আমি তাদের বুঝতে না দিয়ে, দরজার ফাঁক দিয়ে মোবাইলে তাদের সব কথা রেকর্ড করতে লাগলাম। সেদিন তাদের আসল চেহারা আমার সামনে চলে এলো। আমার শ্বশুরমশাই তার ছেলের পিঠে হাত বুলিয়ে বলছিলেন, আমাদের 10 লাখ টাকা পাওয়ার স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হবে। এর জন্য তোকে তোর বউয়ের সামনে আরো বেশি করে ভালোবাসার নাটক করতে হবে, যাতে সে তোর প্রেমে অন্ধ হয়ে তার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসতে বাধ্য হয়। আমার শাশুড়িও এই ষড়যন্ত্রে পুরোপুরি জড়িত ছিলেন। তারা 3 জন মিলে আমার ব্যক্তিগত ভিডিও তৈরি করে আমার বাবার কাছ থেকে টাকা হাতানোর পরিকল্পনা করেছিল। সবকিছু জানার পর, আমি আর দেরি না করে রেকর্ডিংটা রাজকে পাঠিয়ে দিলাম এবং তাকে বললাম পুলিশ নিয়ে তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসতে। সেদিন মাঝরাতে রাজ আমার বাবাকে সব সত্যি কথা জানায়। এরপর আমার বাবা আর রাজীব যখন পুলিশ নিয়ে আমার শ্বশুরবাড়িতে আসে, তখন তারা স্বচক্ষে দেখতে পায় যে আমি তাদের সব সত্যি জেনে গেছি। বোঝার পর, আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার উপর কিভাবে অত্যাচার শুরু করেছিল। আমার সাথে এত বড় অন্যায়ের অপরাধে আমার স্বামী ও শ্বশুর শাশুড়ির জেল হয়। সেদিন আমার বাবা আমার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছিলেন তার জেদের বসে আমার জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য। তাড়াহুড়ো করে নেওয়া একটা ভুল সিদ্ধান্তের পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। আমার ডিভোর্স হয়ে যাওয়ার পর রাজ আমাকে আবার বিয়ের প্রস্তাব দেয়। আমার বাবা রাজের কাছে কৃতজ্ঞ ছিলেন, কিন্তু আমি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলাম যে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য রাজের কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছি। সেদিন বাবা রাজকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলেন এবং তার কাছে ক্ষমাও চেয়েছিলেন। বন্ধুরা, আমার জীবনের গল্পটি এখানেই শেষ করছি। গল্পে কোন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।